শেষ চৈত্রের ঘ্রাণ। লিখেছেন নূরজাহান আক্তার আলো। পর্ব সংখ্যা ৩০। এই যে আমাদের লাভ গুরু সোয়াইব শুদ্ধ, ওইদিকে কই যাস? লিফট থেকে বেরিয়ে কয়েক ধাপ এগোতেই হাসানের গলা শুনে দাঁড়িয়ে গেল শুদ্ধ। হাসান এগিয়ে এসে হাসতে হাসতে শুদ্ধর কাঁধ চাপড়ে বলল, সোনা বাঁধানো কপাল রে তোর, ভাই নয়তো কেমনি কি? সোনা বাঁধানো কপাল রে তোর ভাই নয়তো কেমনি কি? আমি দৃশ্যটুকু জাস্ট ভুলতে পারছি না। এই তোর ব্যাঙাচি। যাক, অবশেষে আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া যে এখন সব ঠিকঠাক। শুদ্ধ আপাতত সকালের সেসব ঘটনার ধার না ঘেঁষে ভ্রুকুচকে বলল, তোকে রেস্ট করতে পাঠিয়েছি, তুই এখানে কি করছিস? ঘুম আসছে না, তাই পায়চারি করছিলাম। আমার কথা রাখ, আগে বল তুই এখানে কেন? তোকে না প্রেম করতে স্পেস দিয়ে এলাম। ডাক্তার ডেকেছে। ডাক্তার? কোন ডাক্তার? আলতাফ খন্দকার। হঠাৎ? জানি না, কি বলবে শুনতেই তো যাচ্ছিলাম। তুই শিওর? না মানে আমি কিন্তু পার্কিং লটে আলতাফ স্যারকে অনেক আগে বেরিয়ে যেতে দেখেছি, কথাও হয়েছে আমার সাথে। আমি যতদূর জানি ওনার ভাবি সুইসাইড করেছে। আজ রাতে উনি হসপিটালে থাকতে পারবে না, এজন্য মুজাহিদ স্যারকে দায়িত্ব দিয়ে উনি ছুটেছেন ফেনীর পথে। এ কথা শুনে হাঁটতে থাকা শুদ্ধর পা আচমকাই থেমে গেল। তড়িৎ ঘাড় ঘুরিয়ে হাসানের দিকে তাকাতেই চোখাচোখি হলো। অতঃপর কিছু বুঝে দুই বন্ধু দৌড়ানো শুরু করলো। তাদের মস্তিষ্কে ক্যাচ করছে খারাপ কিছু ইঙ্গিত। লিফটে আশা না করে সিঁড়ি দিয়ে নামতেই লাগলো দ্রুত গতিতে। কেবিনে কাছে এসে দেখে রেখে যাওয়া নার্স আশেপাশের কোথাও নেই। কেবিনের দরজা টানতে গিয়ে দেখে ভেতর থেকে বন্ধ। শীতল তো তখন ঘুমাচ্ছিল, তাহলে কে লক করলো? ভেতর থেকে গুনগানির শব্দ আসছে, পুরুষালী কণ্ঠস্বরও শোনা যাচ্ছে। হাসান শুদ্ধর দিকে তাকিয়ে আতঙ্কিত গলায় বলল, ভাই, ইয়াসির ভেতরে নাকি? ও কিভাবে? ওর গলায় তো মনে হচ্ছে। শুধু জবাব দিল না, বরং লাথি দিতে লাগলো কেবিনের দরজায়। হাসান নিজেও লাথি কষালো দরজায়। পরপর লাথি দিতেই খুলে গেল দরজাটা। তারা কেবিনে ঢুকে দেখে ইয়াসির শক্ত হাতে চেপে ধরে আছে শীতলের গলা, আর উন্মাদের মতো সমানে চেঁচিয়ে বলেই যাচ্ছে, কেন ভালোবাসবি না আমায়? হ্যাঁ, কেন বাসবি না? শুদ্ধর জন্য? ওকে, তাহলে তোরও বাঁচার দরকার নেই। মরে যা তুই। প্রয়োজনে তোর কবরে রোজ কাঁচা ফুল দেব, নয়তো তোর দেহকে মমি বানিয়ে আমার কাছেই রেখে দেব। এ কথা বলে ইয়াসির হাতের বাঁধন আরো শক্ত করলো। নিঃশ্বাস নিতে না পেরে শীতল কাটা মুরগির মতো ছটফটিয়ে যাচ্ছে। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। শুদ্ধ ক্ষিপ্ত গতিতে ইয়াসিরের শার্টের কলার ধরে তার দিকে ঘোরালো। তারপর কোনো দিকে না তাকিয়ে একের পর এক ঘুষি দিতেই লাগলো। হাতের কাছে না পেয়ে প্যান্টের বেল্ট খুলে মারতে লাগলো উন্মাদের মতো করে। ইয়াসির অনেক চেষ্টা করেও পারল না শুদ্ধর সঙ্গে। মার খেতে খেতেই তার নাজেহাল অবস্থা হলো। তবুও সে সমানে বলে চলেছে, মুক্তি চাস না? মুক্তি পাবি না। এ কথা শুনে শুদ্ধের শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিল। সে বেলটা ছুঁড়ে ফেলে চেয়ার তুলে মারতে গেলে হাসান চিৎকার করে শুদ্ধকে ডেকে উঠল। শীতল হাঁপড়ের মতো নিঃশ্বাস নিচ্ছে। চিৎকার শুনে শুদ্ধ চেয়ার ফেলেই ছুটে গেল শীতলের কাছে। শীতলকে বুকে আগলে নিয়ে বলতে লাগলো, শীতল, ভয় নেই, এই তো আমি। টাকা কোথায়? কষ্ট হচ্ছে? বল বল আমাকে।
শীতল ধীরে ধীরে চোখ বুজে ফেলেছে দেখে শুদ্ধ পাগলের মতো করতে লাগলো। বুকের সাথে চেপে ধরে কত কি বলতে লাগলো, গাল চাপড়ে ধরে ডাকতে লাগলো। অবস্থা বেগতিক দেখে হাসান চিৎকার করে ডাক্তারদের ডাকলো, কিন্তু এদিকে কেউ নেই বিধায় কেউ এলো না। অগত্যা সে দৌড়ে ইমার্জেন্সি বিভাগ থেকে ডাক্তার ডাকতে গেল। ধস্তাধস্তির এক পর্যায়ে শীতলের হাতের ক্যানোলাটা ছিটকে কোথায় পড়েছে কে জানে। ক্যানোলা লাগানোর হাত দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। গুলি লাগা হাতে ব্যান্ডেজে লাল রক্ত ভেসে উঠেছে। শীতল চোখ বড় বড় করে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। শীতল হঠাৎ শুদ্ধর হাতটা আঁকড়ে ধরলো। হাঁপাতে হাঁপাতে অনেক কষ্টে উচ্চারণ করলো, কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পাচ্ছি না। এ কথা বলতে বলতে নার্স ডাক্তারও ছুটে এলো। পেশেন্টের অবস্থা দেখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিল। শীতল হাঁপড়ের মতো শ্বাস নিতে লাগলো একের পর এক। হার্টবিট দ্রুত গতিতে ছুটছে, তার চোখের কোনা বেয়ে ঝরছে অশ্রুবিন্দু। বেশ কিছুক্ষণ পর শীতলের নিঃশ্বাস স্বাভাবিক হলো। সে অক্সিজেন মাস্কটা সরাতে গেলে শুদ্ধ বারণ করে শীতল সেভাবেই কিছু বলল, তবে অস্পষ্ট হলো, বোঝা গেল না। কিন্তু সে কিছু বলার জন্য উতলা দেখে ডাক্তার নিজে বললেন কি বলতে চায় শুনতে। এ কথা শুনে শীতল মাস্ক সরালো ঠিকই, তবে কিছু বলতে পারল না। বলতে গেলেই তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। শুদ্ধ নির্বাক, সে যেন বাকশক্তিও হারিয়েছে। নিশ্চুপ হয়ে তাকিয়েই আছে শীতলের মুখপানে। ডাক্তার যদি শীতলকে রেখে শুদ্ধর হার্টবিট চেক করত, তাহলে তাকেও বোধহয় পেশেন্ট বলে চিকিৎসার পরামর্শ দিতেন। তার এই নীরবতা শীতলের সহ্য হলো না। সে ফের হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে বাড়ি নিয়ে চলুন, নয়তো বাড়ির ডাকুন সবাইকে, বাড়ির সবাইকে ডাকুন। সে আর পুরো কথা বলতে পারল না, তবে উঠে বসতে চাইল। তার হাত থেকে রক্ত ঝরছে দেখে নার্স রক্ত পরিষ্কার করছিল। শীতল হাত ছুটিয়ে নিয়ে শুদ্ধর বুকে আছড়ে পড়ে বলতে লাগলো, আমার কাউকে দরকার নেই, কারো ভালোবাসার দরকার নেই। আমার আমার শুধু আপনাকেই চাই, মানে শুধু আপনাকে। আমি তো শুধু তোরই। থাম না প্লিজ, দোহাই লাগে একটু শান্ত হ। এতক্ষণ ডাক্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওদেরকেই। মেয়েটা আঁকড়ে ধরে আছে ছেলেটাকে। বুঝতে বাকি রইল না মূল ঘটনা। তবে পেশেন্টের কন্ডিশন দেখে উনি বলতে বাধ্য হলেন, ইয়াং ম্যান যা চাচ্ছে সম্ভব হলে রাজি হয়ে যাও। ও শারীরিক মানসিক দুটোই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুলির আঘাত, কারেন্টের শকের পর ও যে বেঁচে আছে, এটাই তো শুক্রিয়া। যতটুকু বুঝছি ওর হার্টের সমস্যা করছে, তার কারণে বারবার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ওকে স্বাভাবিক করো, নয়তো যা লক্ষণ দেখছি হার্ট অ্যাটাক করতে পারে যখন তখন। এ কথা বলে উনি শীতলকে শান্ত হতে বললেন। কিন্তু শীতল শান্ত হওয়া তো দূর, শুদ্ধর বুকে মাথা ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। পুনরায় অক্সিজেন মাস্ক তার মুখে ঢুকিয়ে দিল শুদ্ধ। সরাতে গেলে জোর জোর ধরে মাথাটা বুকের সাথে চেপে ধরে থাকলো। ওদিকে নড়লেই গুলি লাগা হাতটা ব্যথায় টনটন করছে। সে অস্পষ্ট সুরে বিড়বিড় করতেই আছে, থামছে না দেখে শুধু আদরে সুরে বলল, আমি তোর, প্রমাণ চাস? হ্যাঁ, সকালটা হোক, সকালেই বিয়ে করব। শীতল মাথা শুদ্ধর বুকে মাথা ঠেকিয়ে অনবরত মাথা নাড়ালো, অর্থাৎ এখনই বিয়ে করবে। তাকে থামানো যাচ্ছে না দেখে ডাক্তার শুদ্ধকে কিছু বলে নার্সকে নিয়ে চলে গেলেন। শীতল রক্তমাখা হাতে হাউমাউ করে কাঁদতে লাগলো। তার কান্নার চোটে চোখের পানিতে শুদ্ধর বুকটা ভিজে গেল। তখন শীতল অস্পষ্ট সুরে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, আমি আপনার বউ হব শুদ্ধ ভাই, এখনই হব, এই মুহূর্তে হব। হয় আপনি আমায় এখনই বিয়ে করবেন, নয়তো আমাকে মেরে ফেলবেন। আপনি ছাড়া অন্য কারো অযাচিত স্পর্শ আমার শরীরে
এসে লেগেছে। আমি সহ্য করতে পারছি না। আমি মানতে পারছি না। আপনার পবিত্র ছোঁয়ায় হয় আমাকে পবিত্র করুন, নয়তো আজই আমায় কবর খোঁড়ার জন্য প্রস্তুত করুন। আজই আমার কবর খোঁড়ার জন্য প্রস্তুত থাকুন। তাকে ব্যাকুল সুরে কাঁদতে দেখে শুদ্ধ কিছু বলার ভাষা পেল না। তারও চোখ জোড়া ছলছল করে উঠল। অসহায় লাগছে খুব। সে নিজে মেরে শীতলকে কাঁদালে তখন কষ্ট লাগে না। আরো ইচ্ছে করে আরো মারে, বকে, ব্যাঙাচিকে কাঁদাতে কিছু। কিন্তু সে ব্যতীত কারো আঘাতে যখন শীতল কাঁদে, ইচ্ছে করো পুরো পৃথিবীর ধ্বংস করে দিতে। সে এতদিন খুব করে চাইতো শীতল ভালোবাসা বুঝুক, সবার সামনে তাকে চাইতে শিখুক। একদিন সে শীতলকে বলেছিল এ কথা। আজ পরিস্থিতি এমন যে শীতলই ব্যাকুল হয়ে তাকে চাইছে, তার ব্যাঙাচি তাকে চাইছে। আর কিছু ভাবার সময় নিল না শুদ্ধ। শীতলের মাথাটা বুকে আগলে নিয়ে পকেট থেকে ফোন বের করলো। কয়েকবার ঢোক গিলে নিজেকে সামলালো। প্রথমবার কল রিসিভ হতেই সে বলল, বাবা। বাবা, ঠিক আছো তুমি? হসপিটালে আসতে পারবে? কষ্ট করে হলেও এসো না বাবা, প্লিজ। তোমাকে যে আমার ভীষণ দরকার বাবা। কি হয়েছে শুদ্ধ? গলা এমন লাগছে কেন? শীতল মা ঠিক আছে? এসো বাবা, তাড়াতাড়ি এসো প্লিজ। ফোন কলে শুদ্ধর ভেজা কণ্ঠ শুনে শরাফত চৌধুরী শোয়া থেকে হুড়মুড় করে উঠে বসলেন। কাঁচা ঘুম ভাঙায় চোখের ঝাপসা দেখছেন। নিজেরও শরীরটা ভালো না, হাত পা থরথর করে কাঁপছে। এখন রাত 2:30। রাত 11টার দিকে সপরিবারে সবাই বাড়ি ফিরেছিলেন, তাও শুদ্ধর কথায়। তখন শীতল একটু ভালো ছিল। তাহলে কি আবার খারাপ হয়ে গেছে? শুদ্ধ কাঁদছে কেন এভাবে? অকারণে কাঁদার ছেলে তো শুদ্ধ না। বিপদে না পড়লে দুই ছেলের কেউ কখনো এভাবে ডাকে না। শরাফত চৌধুরী যেভাবে ছিলেন সেভাবেই গাড়ির চাবি নিয়ে নামতেই পা সড়কে গেল। আসবাবপত্রে ব্যথা পেলেন। ব্যথা গিলে কল কেটে রুমের বাইরে আসতেই দেখে কেউ কেউ জেগে আছে। উনাকে এভাবে আসতে দেখে সিতারা, সিরাজ, সিমিন, সাফওয়ান চৌধুরী কিছু বলার আগেই উনি বললেন হসপিটালে যাচ্ছে। এ কথা শুনে ওনারাও তড়িৎ উঠে দাঁড়ালো। এত রাতে যাচ্ছে মানে আবারও কিছু ঘটেছে। শরাফত চৌধুরী মানা করলেও কেউ শুনলেন না, বরং শখ স্বর্ণকে ঘুমন্ত সাম্য সৃজনের দিকে খেয়াল রাখতে বললে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। গেটে থাকা দারোয়ানকে আদেশ করে গেলেন চোখ কান খোলা রাখতে। ওদিকে শুদ্ধ সায়নকেও আসতে বলল একইভাবে। ভাইয়ের ডাক শুনে সায়ন সহ তার সব বন্ধুরা হাজির হলো হসপিটালে। হাসান বেরিয়ে গেছে কাজী ডাকতে। বেরিয়েছে ঠিকই, কিন্তু এত রাতে কাজী পাবে কোথায়? অগত্যা অর্কদের জানাতেই তারা গেল কাজী অফিসের সামনে। সাইনবোর্ডে থাকা ফোন নং 2-কে কল দিতে থাকলো অনবরত। কাজী অফিসের বিল্ডিংয়ে থাকতেন কাজী। সবাই মিলে গিয়ে এক প্রকার চ্যাংদোলা করে তুলে গাড়িতে নিয়ে বসালো। বেচারা কাজী ভয়ে টু শব্দ করতে পারলেন না, কারণ ছেলেগুলো ভদ্রবেশে হলেও সব কটার মুখ দেখে মনে হচ্ছে এরা হাসতে জানে না। ভুলভাল কিছু বললেই ভবলীলা সাঙ্গ করে দেবে। অগত্যা উনি চুপ করে মনে মনে দোয়া পড়তে শুরু করলেন। এদিকে ইয়াসির উঠে বসে তাকিয়ে আছে মেঝের দিকে। শীতলের বলা প্রতিটা কথা তার কানে ঢুকেছে। তার ছোঁয়া এত জঘন্য, শুধু ছুঁয়েছে বলে সে এভাবে বলতে পারলো? সে তো ছোট থেকে দেখে বড় হয়েছে চুমু খাওয়া ব্যাপারটা খুব কমন, নারী পুরুষের দৈহিক ব্যাপারটা খুব নর্মাল। যেখানে সে শীতলকে দুবার চুমু খেয়েছে, নোংরা স্পর্শ করেনি, তাও এত ঘৃণা। এদিকে সারাফাত চৌধুরীরা পৌঁছে শুদ্ধকে কেবিনের বাইরে না দেখে সকলে কেবিনে ঢুকতেই হতবাক হয়ে গেলেন। কারণ কেবিনের তো শুধু শুদ্ধ শীতল না, মাফিয়া কিং ইয়াসির খানও উপস্থিত রয়েছে। রক্তাক্ত অবস্থায় এখনো সেভাবেই বসে আছে।
তাকে রাখার কারণও আছে, যদিও বিশেষ করে শুদ্ধ চাচ্ছে তার সামনে ওদের বিয়ে সম্পূর্ণ করতে। শীতলের বেহাল দশা আর ইয়াসিরকে দেখে বড়দের ঘটনা বুঝতেও দেরি হলো না। তবে শুদ্ধ থমথমে মুখে দেখে কেউ কিছুই বললেন না, নীরবেই মেনে নিলেন। সারাফাত চৌধুরী নিজে শাহাদাত চৌধুরীকে কল করে ঘটনাটা জানালেন। ভিডিও কলে উনিও উপস্থিত থাকলেন। তখন কাজী নিয়ে অর্করা এলো। শীতল মাথায় ওড়না দিয়ে বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়ে আছে। শুদ্ধ তার পাশে বসা, বাকিরা কেবিনে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়ালো। কাজীকে আদেশ করতেই উনি লেখালেখি সেরে বিয়ে পড়ানো শুরু করলেন। প্রথমে শীতলকে কবুল বলতে বললে খুব একটা সময় নিল না শীতল। কয়েকদিনে হাঁপিয়ে গেছে সে। সে এবার স্বাভাবিকভাবে বাঁচতে চায়, শুদ্ধ সহধর্মিণীর পরিচয়ে নিজেকে পরিচিত করতে চায়। তাছাড়া সে বুঝে গেছে বিয়ে ছাড়া ইয়াসির সহজে তার পেছন ছাড়বে না, তাদেরকে ভালো থাকতে দেবে না। মনে মনে কথা ভেবে সে মনকে শান্ত করে অঝরে কাঁদতে কাঁদতে শুদ্ধর নামে কবুল পড়ল। শুদ্ধকে কবুল বলতে বলায় ইয়াসির ফুঁসে উঠল। উঠে দাঁড়িয়ে হাতের কাছে থাকা ফ্লাওয়ার ফাস ছুঁড়ে মারল শুদ্ধর দিকে। সেটা গিয়ে নিখুঁতভাবে লাগলো শুদ্ধর কপালে। সঙ্গে সঙ্গে শুদ্ধর ভ্রু কেটে রক্ত গড়াতে লাগলো। অর্ক সায়নরা হুঙ্কার ছুড়ে তাকে মারতে গেলে শুদ্ধ ওদের থামিয়ে দিল। কেউ তার দিকে এগোতে গেলে শুদ্ধ সরিয়ে দিল তার কাছ থেকে। তারপর সে ইয়াসিরের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে শীতলের চোখে চোখ রাখলো। সুস্পষ্ট সুরে 3 বার কবুল বলল। তাকে কবুল বলতে ইয়াসির হঠাৎ চিৎকার করে বলে উঠল, তুমি আজও আমার পাশে দাঁড়ালে না বাবা, আজও না। অথচ তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে শীতলকে আমার হাতে তুলে দিবে। শুধু তোমার কথার ভিত্তিতে আমি বাংলাদেশে ফিরেছিলাম, দিনের পর দিন পড়েও ছিলাম তোমার কথা বিশ্বাস করে। তুমি আজও আমায় ঠকালে, সব জেনে বুঝে আমাকে কষ্টের সাগরে ডুবালে। তুমি থাকতে আজ আমি আবারও হেরে গেলাম, ওরা আমাকে আবার হারিয়ে দিল। তুমি প্রমিস রাখতে পারো না বাবা। ইউ আর লায়ার বাবা, ইউ আর লায়ার। আই জাস্ট হেট ইউ বাবা, আই জাস্ট হেট ইউ। ইয়াসির চিৎকার করে বলা কথাগুলো শুনে সকলে হতবাক। উপস্থিত সকলে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। ইয়াসির কাকে বাবা বলছে? কে তার বাবা? এখানে বাইরের কেউ নেই তাহলে? এদিকে তার কথা শুনে হতভম্ব চোখে তাকিয়ে আছেন সারাফাত চৌধুরী। আপাতত বাকহারা তিনি। গল্পটা আমার আগে থেকে অনেক ভালো লাগছে। এখন গল্পে আরো টুইস্ট আসছে। আমার মনে হয় ইয়াসির হয়তো শুদ্ধের অন্য কোনো পক্ষের ভাই, ওর বাবারই ছেলে। যাই হোক, দেখি সামনে কি হয়। লেখিকা আপু আবার কবে পর্ব দেয়।